শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। একটি প্রবাদ রয়েছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। যদি এই প্রবাদটি যথাযথ একদম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটার সাথে কোনোভাবেই সম্পূরক নয়, তবে তারপর আমরা বলতে চাই যে ব্যথার সর্বাধুনিক কিংবা অপারেশনবিহীনভাবে আমরা যে কোনো ধরনের ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা কিংবা কোমর ব্যথার সর্বাধুনিক চিকিৎসা এখন আমাদের দেশে রয়েছে এবং আমরা সেটা চাইলেই করতে পারি। প্রিয় দর্শক, এই যে ব্যথাগুলো হচ্ছে শুধুমাত্র ওষুধই কি একমাত্র কার্যকর সমাধান? এবং যখন অপারেশনের পরামর্শ দেওয়া হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা হারিয়ে পাড়ি জমান দেশের বাহিরে কিংবা উন্নত চিকিৎসার জন্য একজনের পর একজন চিকিৎসক বদলাতে থাকেন। আমাদের আয়োজনটি আপনাদের জন্য এবং আজ আমরা কথা বলবো অপারেশনবিহীন হাঁটু, কোমর কিংবা ঘাড় ব্যথার সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপি, এসপি হসপিটাল। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। হাঁটু, কোমর এবং ঘাড় ব্যথা প্রাসঙ্গিক এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, কিন্তু শুরু করতে চাই যে হাঁটু ব্যথা, মানে এত ব্যক্তি হাঁটু ব্যথায় ভুগছে, বিশেষ করে একটু বয়োজ্যেষ্ঠ যারা, ওজনাধিক্যতা, বয়োজ্যেষ্ঠ। আমি একটু জানতে চাই যে হাঁটু ব্যথার সুনির্দিষ্ট কারণগুলো কি কি এবং কি কারণে রোগীরা এত বেশি হাঁটু ব্যথায় ভোগেন? ধন্যবাদ। দেখেন, হাঁটু ব্যথার মূলত দুটো কারণ আমরা এটি ব্রডলি ভাগ করি। একটা হলো প্যাথোলজিক্যাল কজ, একটা হচ্ছে জেরিয়াট্রিক, যেটা আমরা বলি যে মেকানিক্যাল কজ আর কি। এখন আসার কথা হচ্ছে ম্যাক্সিমাম যে পেন সেটা হচ্ছে মেকানিক্যাল কজ। মেকানিক্যাল কজটা কি আসলে? মেকানিক্যাল কজ হচ্ছে যেটা কোনো ডিজিজ থেকে উৎপত্তি না, আমাদের গেসার, পোস্টার, এইজিং প্রসেস, আমাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল, এগুলোর জন্য অনেক সময় দেখা যায় আমাদের বা অকুপেশনাল হ্যাজার্ড, এগুলোর জন্য অনেক সময় আমাদের অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে, যেটার জন্য আসলে নি পেইন হয়। তো এখন যদি প্যাথোলজি কোনো না থাকে, অর্থাৎ কোনো অসুখ থেকে না, অর্থাৎ কোনো টিউমার, ইনফেকশন, এগুলো থেকে যদি না হয়ে থাকে, পিওর যদি মেকানিক্যাল কজ হয়, তাহলে কিন্তু সমাধান অতি সহজ। প্রথমে অ্যাসেসমেন্ট করতে হবে কেন ব্যথাটা আসলে, কারণ প্রত্যেকটা ডিজিজে কিন্তু আসলে আমাদের মূল টার্গেট থাকে যে, বা মোটো থাকে যে আসলে কি কারণে হচ্ছে। কারণ কোনো সিমটমের ট্রিটমেন্ট করে কখনো কিন্তু রোগী ভালো হবে না। প্রত্যেকটা ব্যথার পিছনে কিন্তু একটা কারণ লুকায়িত আছে। এই লুকায়িত কারণটাকে যদি আমরা আবিষ্কার করতে পারি এবং অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে সফলতার হার, সেটা অনেক সময় আমরা বলি যে 90%, 100% এতটুকু আমরা আশা করতে পারি। এখন কথা হচ্ছে যে যদি আমরা বয়স্কদের কথা চিন্তা করি, তাহলে এইজিং একটা প্রসেস। এজিং প্রসেস যেটা হচ্ছে, আমাদের হাঁটুর যে মাসেল আছে, আমরা বিশেষ করে কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং মাসেল, এটা দুর্বল হয়ে যায়। এখন দুর্বল হলে কি হয়? একটা বিল্ডিং যেমন পিলারের উপরে ভর করে দাঁড়িয়ে থাকে, ফাউন্ডেশন যত স্ট্রং হয় বিল্ডিংটা তত মজবুত হয়। আবার যদি ফাউন্ডেশন দুর্বল হয়, অনেক সময় বিল্ডিং ফেটে যায়, পড়ে যায়, ধসে পড়ে যায়, দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা। আমাদের বডিটা জাস্ট লাইক দিস। যদি আমাদের মাসেল দুর্বল হয়, আমাদের উপরে নিচে হাড় আছে, আমরা বলি যে ফিমার এবং টিবিয়া, এটা আস্তে আস্তে যে গ্যাপটা আছে জয়েন্টে, এটা আস্তে আস্তে বসে যায়। বসে গেলে ভিতরে অনেকগুলি স্ট্রাকচার আছে নি জয়েন্টের, হাঁটুর, যেমন আমরা বলি মিনিসকাস, আমরা বলি লিগামেন্ট, আমরা বলি ক্যাপসুল, সাইনোভিয়াল ফ্লুইড, এ লট অফ থিংস, বাসা, ফ্যাসা, এগুলি তখন ওভার স্ট্রেসে থাকে। ওভার স্ট্রেসে হলে প্রথমে আমরা মেডিকেল ভাষা বলি ইনফ্লাম হয়, ফুলে যায়, প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। এবং দীর্ঘদিন যদি এটা চলতে থাকে, অনেক সময় দেখা গেলে এগুলি ডিস্ট্রয় হয়ে পচে যে অনেক সময় ফ্লুইড বা পানি জমে যায় এবং অনেক সময় পানি বের করতে হয়। তাহলে জিনিসটা দেখেন ভেরি সিম্পল। আমরা যদি মাসেলটাকে ডেভেলপ করে দিতে পারি, মাসেল স্ট্রঙ্গার করে দিতে পারি, তাহলে গ্যাপিংটা ঠিক থাকবে, স্ট্রাকচারে চাপ লাগবে না। বাট সমাধান অতি সহজ। এটার জন্য কিন্তু কোনো মেডিকেশন কাজ করবে না, কারণ পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই বা ইনজেকশন নাই যে হার্ট এভাবে চেপে গেছে, আমি ইনজেকশন দিলাম আর এটা স্প্রেডিং হয়ে গেল, ফাঁক হয়ে গেল, স্পেস বেড়ে গেল, এরকম কিছু নেই। তাহলে কি করতে হবে? এটার মূল ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি করে আমরা গ্যাপিংটা তৈরি করি, যে রিডিউস স্পেসটাকে আমরা স্প্রেডিং করি, এটাকে আমরা ডিস্ট্রাকশন অথবা ট্রাকশন বলি। এটা দিয়ে মুভমেন্টটা কিন্তু আমরা সহজতর করে দিতে পারি, রেঞ্জ অফ মোশনটা আমাদের অ্যাভেলেবেল হয়, তাহলে কিন্তু তার দৈনন্দিন জীবনে যেমন নামাজ পড়া,
হ্যাঁ, নর্মালি নামাজ পড়া এটা তার সহজ, কারণ অনেকেই দেখা যায় চেয়ারে বসে নামাজ পড়তেছে, নিচে বসে নামাজ পড়তে পারছে না, হাই কমেডি ইউজ করে, নিচে লো কমেডি ইউজ করতে পারতেছে না, আবার চেয়ারে বসে অনেকে দেখা যায় নামাজ পড়ার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যে জিনিসগুলি এগুলি হলে যেটা হয় যে আস্তে আস্তে মাসেল হলে কন্ট্রাক্টাইল লিমিট, যদি এটা এইভাবে কন্ট্রাক্টাইল হতে থাকে আস্তে আস্তে এমন শর্ট হয়ে যাবে যে একসময় আর সে ইচ্ছা করলেও কিন্তু নিচে বসতে পারবে না। এখন কথা হচ্ছে মেডিকেশন কি করে, মেডিকেশন ইমার্জেন্সিতে হয়তো পেইনটা রিলিভ করে, বাট পার্মানেন্ট ফাংশনাল করার জন্য আসলে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন হচ্ছে মূল মন্ত্র। ফিজিওথেরাপি নেওয়াটা জরুরি, কিন্তু ফিজিওথেরাপি আসলে কাদের ক্ষেত্রে কার্যকর? অনেকে দেখা যায় ওজনাধিক্যতায় ভুগছেন, অনেকে হাঁটতে পারছেন না। যে প্রসঙ্গগুলো আপনি এনেছেন প্রত্যেকটি বিষয়ে জানবো আসলে ফিজিওথেরাপি নিয়ে নিয়মটা কি। তবে একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক নিশ্চয় শুনছেন। জি জি বলুন, আমরা শুনছি আপনাকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জি বলুন, কি সমস্যা? আজকে আমার ধরেন 3-4 মাস ধরে আমার বাম হাতে আর খাটের উপরে একটু ব্যথা, আমি ওই হাতটা উপরে তুলতে পারি না। জি বুঝছেন? জি জি এখন অসুস্থ যন্ত্রণা। জি আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাকে দিতে ন্যাপডেট দিছে, নাভা 1 পেয়েছি, মাইলাক পেয়েছি, তারপর কাছে ওই কটন 20, এগুলো খাওয়ার পরে এক সপ্তাহ মতো ভালো লাগছে। এরপর থেকে আবার এক সপ্তাহ পর আবার আমার ওই বাম কাঁধে এবং বাম হাতে যন্ত্রণা আরম্ভ। এখন আমি কি করতে পারি? জি দর্শক, আপনি কি ডায়াবেটিস আছে? আমার ডায়াবেটিস নেই, আমার কিন্তু কোলেস্টেরল ছিল, কোলেস্টেরল একটু কম আছে। জি আগে বেরিয়েছিল, অনেকটা কমছে। আচ্ছা ঠিক আছে, জি আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখেন, ভেরি সিম্পল, উনি কাঁধে ব্যথা এবং হাত তুলতে পারে না, এটাকে আমরা বলি ফ্রোজেন শোল্ডার। মানে অতিরিক্ত যখন ব্যথা হয় তখন ব্যথার কারণে কোনো মুভমেন্ট হয় না এবং মুভমেন্ট করতে চায় না, তখন আস্তে আস্তে অল ডিরেকশনাল মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং আস্তে আস্তে ফ্রিজ যেমন পানি রাখলে জমাট বেঁধে যায়, বরফ হয়ে যায়, ঠিক জয়েন্টটা ঠিক একই অবস্থায় হয়ে যায়। এটার জন্য মূল ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। দর্শক, আপনাকে বলছি যে আপনার যে সমস্যা এটার জন্য অরিড হওয়ার কিছু নাই, কারণ এটা খুব সিম্পল। এখানে আমাদের একটা ক্যাপসুল আছে রাবারের মতো, এটা শর্ট হয়ে যায়, এটাকে স্ট্রেচিং করে ফিজিওথেরাপির মাধ্যমে যদি আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি, লেন্থটা বাড়িয়ে দিতে পারি, তাহলে মুভমেন্টটা খুব সহজ হবে। আপনি উপরে হাত তুলতে পারবেন, পিছনে নিয়ে পিঠ চুলকাতে পারবেন, কাপড় চোপড় পরতে পারবেন, চুল আঁচড়াতে পারবেন, দৈনন্দিন ড্রেস আপ, কোনো কিছুতে সমস্যা হবে না। সিম্পলি ওই যে ক্যাপসুলটাকে স্ট্রেচ করতে হবে। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন, আশা করি আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণ উত্তরণ সম্ভব। ধন্যবাদ। জি একটু জানবো যে উনি যেমন প্রশ্নটি করছিলেন, হাত পিছনে নিতে পারছে না, এমন অনেক মায়েরা রয়েছেন চিরুনি করতে পারে না, কোনোভাবে হাত পিছনে নিয়ে কোনো কাজ করতে পারছে না। মানে রোগটি আসলে কি? আমরা কি এটাকে ফ্রোজেন শোল্ডার বলবো না টেনিস এলবো বলবো? মানে কি কারণে এটি হয়ে থাকে এবং একমাত্র কি ফিজিওথেরাপি সমাধান, এবং কি কি ধরনের মানে কত দিন ব্যাপী ফিজিওথেরাপি নেওয়াটা জরুরি? না, এটা আসলে পিওরলি ফিজিওথেরাপি নির্মূল করতে হবে এবং ওষুধটার নাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার, কারণ পিছনে কাঁধে হাত নিতে পারে না, এটা ফ্রোজেন শোল্ডার। যে টেনিস এলবো আপনি বলেন সেটা হচ্ছে লেটার এপিকন্ডাইটিস, আমাদের এলবো জয়েন্টে লেটার সাইডে হয়। সো ফ্রোজেন শোল্ডারের জন্য একটু আগে বললাম যে ভেরি সিম্পল, এখানে ক্যাপসুলটা স্ট্রেচিং করতে হবে, এটা শর্ট হয়ে যায়। আচ্ছা, মানে রেগুলার ফিজিওথেরাপি নিলে ওটা আগের অবস্থায় ফিরে যাবে। ফিজিওথেরাপি হলো পার্মানেন্ট সলিউশন। ঔষধে যেটা উনি একটু আগে বললো, ঔষধ হলে সাময়িক একটু উপশম করে, মানে ভালো লাগে কিন্তু ভালো হয় না, কারণ ওই জায়গাটাকে ঔষধ বা ইনজেকশন দিলে নামনেস হয়ে যায়, তখন মনে হয় আপাতত যে ব্যথা নাই বা ব্যথা চলে গেছে, তা আবার চলে আসে ঔষধে যখন অ্যাকশন শেষ হলে। বাট পার্মানেন্ট সলিউশন হচ্ছে ক্যাপসুলটাকে স্ট্রেচিং করে দিলে তার মুভমেন্টটা সব স্ট্রেচিং এবং দৈনন্দিন কাজের সবই সহজতর হয়ে যাবে। একদম একটু যেতে চাই যে ঘাড়ে ব্যথা নিয়ে, মানে এমন অনেক ব্যক্তি রয়েছে ঘাড়ে এত তীব্র ব্যথা দীর্ঘদিন ধরে ঘাড় কোনোভাবে ডান কিংবা বাম দিকে মুভ করতে পারে না এবং দিনের পর দিন ব্যথার প্রবণতা অনেক বেশি বাড়তেই থাকে। কি কি কারণে আসলে ঘাড়ে ব্যথা হতে পারে? যে ঘাড়ে ব্যথার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে আমরা একটা বলি যে পশ্চারাল সিনড্রোম, অর্থাৎ অনেকে দেখা যায় দীর্ঘক্ষণ মোবাইল চালাচ্ছে ঝুঁকে, কম্পিউটার চালাচ্ছে, ল্যাপটপ চালাচ্ছে, অথবা দীর্ঘক্ষণ বসে পড়ছে, অথবা এমন কোনো কাজ করছে যেটা ঝুঁকে ঝুঁকে সে করছে। তাতে কি হচ্ছে, আমাদের পিছনে যে মাংসগুলি সেগুলি কিন্তু ওভার স্ট্রেচ হচ্ছে এবং সামনের মাসলগুলি উইকার হয়ে যাচ্ছে, কারণ পিছনের মাসলগুলি ওভার স্ট্রেচ এবং সামনেরটা
মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যার জন্য দেখা যায় অনেক সময় অনেকের কিন্তু ঘাড় এভাবে বেঁকেও যায় এবং যখন মুভমেন্ট করতে চায়, সালাম ফিরাতে চায় বা ডানে বামে ফিরাতে চায়, সেটাও পারছে না। এটা হলো তার অকুপেশনাল হ্যাজার্ড নাম্বার 1। নাম্বার 2, যদি একটু বয়স্ক দিকে আমরা চিন্তা করি 50-এর পরে, তাহলে যেটা হয় আসলে স্পাইনাল স্টেনোসিস, অর্থাৎ ঘাড়ে আমাদের যে স্পাইনাল নার্ভ বের হয়েছে, ওই নার্ভের কিন্তু প্রচণ্ড রকমের চাপ দেয়, তখন তার ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইন হয়। পেইন অনেক সময় হাতের দিকে চলে আসে, ঝিনঝিন অবশ বারবার হয়, অনেকের মাথা ব্যথা হয়, পিছনের দিকে ব্যথা চলে যায়, সামনে মানে এই যে উপসর্গগুলোর কথা শুনলাম, নিশ্চয়ই কোনো একটি রোগের উপসর্গ। আরো বিস্তারিত জানবো কি কি রোগের কারণে ঘাড় ব্যথা হতে পারে এবং সেক্ষেত্রে সমাধানগুলো কি, একজন দর্শক অপেক্ষায়। জি, কে আছেন দর্শক? আপনার নাম বলেই প্রশ্ন করুন। দর্শক নিশ্চয় শুনছেন, টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে কথা বলুন। দর্শক আমরা শুনছি আপনাকে। তুমি আবার ভলিউম দিলা কেন? বলেন দিনে। জি জি আমরা শুনছি, ভলিউমটি মিউট করে প্রশ্নটি করুন, স্যার শুনছি আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমার বর্ষণ থেকে বলছি। জি জি বলুন, কি সমস্যা? আমার হাঁটু ব্যথা, প্রচন্ড ব্যথা হয়, মাঝে মাঝে হাঁটতে পারি না, জি আর যন্ত্রণা করে, কোমরে খুব ব্যথা হয়। জি ওজন কত আর আপনার? গলার মধ্যে মাঝে মাঝে যন্ত্রণা করে। আচ্ছা জি, ঠিক আছে। জি, আপনার ওজন কত একটু জানাবেন? ডায়াবেটিস রয়েছে কিনা, অ্যাসোসিয়েটেড কোনো সমস্যা রয়েছে কিনা? ওজন অনেক আগে তো মাপ দিয়েছি, মনে হয় 65 কি 70 হবে। জি 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 আপনি আমাদের সাথেই থাকুন, আপনি কি আলোচনা কোনো করছি। টেস্ট করেছেন, এমআরআই করেছেন বা অন্য কোনো টেস্ট করেছেন, ডক্টর দেখিয়েছেন? জি না। জি আপনি সাথেই থাকুন, ঠিক আলোচনা আছে। করছি আরো একজন দর্শক সংযোগে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। আব্দুল্লাহ আল মামুন। জি আব্দুল আল মামুন, আমরা শুনছি আপনাকে, সমস্যাটা বলুন, কি সমস্যা? এখন আমি প্রশ্ন করব না, ওনাকে আমি সরাসরি এসপি হাসপাতালে দেখা করব। জি জি এখন আমার প্রশ্ন করে লাভ নেই, কারণ টেলিভিশনে তো বোঝা যায় না, বুঝতে পারছেন? জি জি আপনাকে ধন্যবাদ, আপনি এসপি হসপিটালে যোগাযোগ করুন। আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দেব, কিন্তু সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ঠিক। প্রিয় দর্শক, এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনায় ফিরবো। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তার উত্তর দেবো, কিন্তু পুরো বিরতির সময় জুড়ে একজন দর্শক আমাদের সাথে অপেক্ষায়, ফোনটি নিয়ে ফিরবো আলোচনায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বাদল বলছিলাম শরীয়তপুর থেকে। জি বাদল, আমরা শুনছি, কি সমস্যা বলুন। আমার হাঁটুতে প্রবলেম, আমি ওয়াশরুমে বাথরুমে গিয়ে বসে থাকতে পারি না, 30 সেকেন্ড পরে দাঁড়ানো লাগে, ওঠার সময় হাঁটু কটমট করে, নামাজ পড়তে পারি না। আপনার কোমরে ব্যথা আছে? কোমরে ব্যথা এক সময় ডিসপ্লাপ হয়েছিল, হঠাৎ করে মোটরসাইকেলে কাজ করার সময় জি জি লিক হইলে পরে খুব ব্যথা হয়েছিল, পরে ট্রিটমেন্ট নিয়েছিলাম। সেই সময় থেকে মেরুদণ্ড বাঁকা করা কঠিন ছিল, এখন অনেকটা ফ্লেক্সিবল হয়েছে। মানে কোমরে ব্যথা এক সময় পেয়েছিলেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে? মোটরসাইকেল উদ্ভূত হয়ে কাজ করতেছিলাম, তখন খুব করে ডিস্কে, হ্যাঁ ডিসপ্লোসিস। ডিস্ক প্রলাপস হওয়ার পর থেকে কি আপনার হাঁটুতে ব্যথা, যে কটমট করে বলছিলেন একটি শব্দ, উঠে যেতে হয়, কোমরে বেশিক্ষণ বসে থাকতে পারেন না? আসলে আমি খেলাধুলা করি তো, ফুটবল খেলার সময় একবার ইনজুরি হয়েছিল, আঘাত পেয়েছিলেন? হাঁটুতে লাগছিল। আচ্ছা, তারপর থেকে এরপরে কি কোনো পরীক্ষা করেছিলেন, কোনো এক্সরে এমআরআই কোনো কিছু? হ্যাঁ, এক্সরে করছি, এমআরআই করা হয় নাই। জি, এই মুহূর্তে আসলে সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে আমরা আলোচনা করছি, আপনি সাথেই থাকুন। আমরা এটার উত্তর দেবো, কিন্তু আরো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলেই প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে, বলুন। আমার ওই যে ওভারকিলে দিয়ে খাই, আর আপনার একটা ভিটামিন খাই। কেন খান, কি সমস্যা? মাঝে মাঝে বাদ দিলে তারপরেও মনে হয় বাদ দিলে পরে আবার ব্যথা পুরো শরীরে। কোথায়? পুরো শরীর? সমস্যা কোথায়, ব্যথা কোথায়? ব্যথা পুরো শরীরে। আচ্ছা পুরো আচ্ছা। শরীরে ব্যথা, ব্যথার নাশক ওষুধ খাচ্ছেন তাই তো? জি, ব্যথা আচ্ছা, একটু প্রশ্ন রাখতে চাই যে পুরো শরীরের কোথায় ব্যথা, মাসেলে না জয়েন্টে? জয়েন্টগুলিতে ব্যথা, পুরো শরীরে ব্যথা। মানে ব্যথাটি বাড়ে কখন? ব্যথা বাড়ে
দর্শক একটু জানতে চাই যে আপনার ব্যথাটা ঠিক কোন সময় বাড়ে, রাতের বেলা যখন ঘুমাতে গিয়ে রেস্ট নেন ওই সময়, নাকি সকালে ঘুম থেকে ওঠার পর? আমি তো গাড়ি চালাই, মানে ভেন চালাই, মানে বাদ দিলে একটু বেশি খাটনি হলেই আমার ব্যথা শুরু হয়। আপনার ঘাড়ে, কোমরে, হাঁটুতে ব্যথা আছে? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। যে আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। পরপর 3টি প্রশ্ন, একদম বিরতির আগে যে জি, ফোন প্রথম দিয়েছিল, প্রশ্নটা যেটা করেছিল তার আসলে হাঁটুতে ব্যথা এবং কোমরে ব্যথা। দেখেন হাঁটুর যে গোল প্যাটেলাটা আছে জি। এখানে ব্যথা, এবং 65 থেকে 70 কেজি ওজন তার। ওজন, জি। এখন দেখেন আসলে এর দুটো সমস্যা, একটা হচ্ছে তার কোমরেও কিন্তু তার সমস্যা রয়েছে, যার জন্য কিন্তু তার হাঁটুতে এখন ওভার স্ট্রেস পড়তেছে। এক্ষেত্রে আসলে তার কিন্তু পুরো স্পাইনটাকে একটু চেক করতে হবে। উনি কিন্তু আসলে এমআরআই করেন নাই বলছেন। সো এই ক্ষেত্রে আসলে আমাদের প্রথম হচ্ছে কিছু স্পেশাল টেস্টের মধ্যে সিদ্ধান্ত উপনীত হতে হবে আসলে সমস্যাটা কোথায়। এরপর প্রয়োজন হলে একটা প্রিসাইজ হইতে একটা ল্যাবরেটরি টেস্ট এমআরআই করা যেতে পারে। যদি দেখা যায় কোনো ডিস্কের প্রবলেম আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি হাঁটু অ্যাফেক্টেড হবে, হাঁটুকে আঘাত করবে, ইনজুর্ড হবে। দর্শক আপনাকে বলছি আসলে আপনার যে সমস্যা, এটা প্রথমে দরকার যে সমস্যাটা কেন আসলে, এটাকে আসলে আগে আমাদের আবিষ্কার করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই টোটাল স্পাইনটাকে আমাদের একটু পরীক্ষা করতে হবে। যদি ডিস্ক প্রলাপস থেকে থাকে তাহলে কিন্তু সেখানে মাসেলগুলি দুর্বল থাকবে, এবং ডিস্ক প্রলাপসের কারণে যে নার্ভটা একদম পায়ের নিচ পর্যন্ত চলে গেছে সব মাসেলকে দুর্বল করে ফেলবে। যদি দুর্বল করে ফেলে সেক্ষেত্রে হাঁটুর মাসেলগুলি অ্যাফেক্টেড হবে অবভিয়াসলি। তার মানে হচ্ছে আপনার কিন্তু হাঁটু ব্যথার আগে কোমরে ব্যথা ছিল, এবং কোমরে ব্যথার কারণে এখন এবং আপনার যে ওজন সেটা আমাদের হাইট অনুযায়ী হয়তো বা বেশি, যার জন্য কিন্তু আপনার যেটা হচ্ছে হাঁটুকে কিন্তু হিট করতেছে, যার জন্য হাঁটুর ভিতরে যে স্ট্রাকচারগুলি আছে সেগুলি আস্তে আস্তে ইনফ্লাম হয়ে যাচ্ছে, সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে এবং ওগুলো ফুলে যাচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে পুরো ভাঁজ করতে কষ্ট হচ্ছে, হয়তো নিচে বসে আপনি নামাজ পড়তে কষ্ট হচ্ছে, বা বেন্ডিংয়ের কোনো কাজ করতে কষ্ট হচ্ছে, বা দেখা যাচ্ছে অনেক সময় নামাজ পড়তে গেলে সামনের দিকে ঝুঁকলে রুকু দিতে গেলে কষ্ট হচ্ছে। এক্ষেত্রে আপনার যেটা দরকার সেটা হলো আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি গ্রহণ করুন। আপনার যে সমস্যাটা এটা কিন্তু কোনো ঔষধে অথবা কোনো অপারেশনে, কোনো ইনজেকশনে সারবে না। এটার একমাত্র উপায় হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কি করবে আসলে? ফিজিওথেরাপি হচ্ছে আপনার মাসেলগুলোকে পাওয়ারফুল করবে, কোমরের মাসেলগুলি এবং হার্টের মাসেলগুলি। তখন মাসেলের এক্সটেন্সিবিলিটি বাড়বে, ফ্লেক্সিবিলিটি বাড়বে, রেঞ্জ অফ মোশন বাড়বে, মাসেলের পাওয়ার বাড়বে, এবং দৈনন্দিন কাজে আপনার এই জায়গাগুলোতে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে। কিন্তু আরো একজন দর্শকের যে ফোনটি ছিল তারও হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এবং একই কি পরামর্শ থাকবে নাকি ভিন্ন কিছু? না, দেখেন আসলে এরপরে যিনি বলেছেন যে হাঁটু ব্যথা, আপনার উদ্দেশ্যে বলছি যে হাঁটু ব্যথার আসলে যে কারণগুলি রয়েছে তার মধ্যে যে আপনার কারণ যেটা সেটা হচ্ছে অবশ্যই একটা মেকানিক্যাল কজ, যেটাকে আমরা বলি আসলে কোনো অসুখ না, জাস্ট হাঁটুর মাসেলটাকে সিম্পলি যদি ডেভেলপ করে দেওয়া যায়, পাওয়ারফুল করে দেওয়া যায়, এবং সেটা কিভাবে করবেন? কোনো ঔষধ দিয়ে না, ইনজেকশন দিয়ে না, কোনো অপারেশন করলে পার্মানেন্ট সলিউশন হবে না, একমাত্র ফিজিওথেরাপি। নর্মালি খুব ন্যাচারাল ওয়েতে রিমেডি করা যাবে। আপনার হাঁটুর জাস্ট মাসেলগুলোকে যদি আমরা পাওয়ারফুল করে দিতে পারি, হাঁটুর যে গ্যাপটা, স্পেসটা কমে যায়, এটাকে যদি আমরা ডিস্ট্রাকশনের মাধ্যমে স্পেসটা বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু সমাধান। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করবেন, এবং ফিজিওথেরাপি আপনাকে আগামী দিনগুলি অনেক সুন্দর করবে। আরেকটি প্রশ্ন ছিল একজন দর্শকের, তিনি ভ্যান চালক এবং শরীরের সমস্ত জয়েন্টগুলো ব্যথা। জি, যিনি ড্রাইভার তার উদ্দেশ্যে বলছি, দেখেন ভাই, আপনার সর্বাঙ্গে ব্যথা আর কি, ব্যাপারটা এরকম, এবং আপনি স্পেসিফিক একটাও বলছেন যে ঘাড়ে, কোমরে, হাঁটুতে ব্যথা আছে। দেখেন, যদি স্পাইনে কোনো সমস্যা থাকে, যেমন যদি ঘাড়ে কোনো সমস্যা থাকে তাহলে ঘাড় থেকে হাত পর্যন্ত ব্যথা হবে, আঙ্গুল পর্যন্ত ঝিনঝিন, অবশ, ভার হবে। ঠিক একইভাবে যদি স্পাইনের সমস্যা হয়, পিঠে হয়, তাহলে সারা পিঠে ব্যথা হবে, এবং কোমরে যদি ডিস্ক প্রলাপস থাকে সেটা থেকে কিন্তু পুরো দুই পায়ে একদম পায়ের তলা পর্যন্ত চলে যাবে। সো আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখিয়ে প্রথমে আপনার কেন সমস্যাটা সেটাকে আবিষ্কার করতে হবে। যদি আপনি রোগটার কারণটাকে আগে উদ্ঘাটন করা যায়, সেই জন্য একটা হয়তো স্পেসিফিক করার জন্য, আরও প্রিসাইজ ওয়েতে ডায়াগনোসিস করার জন্য একটা এমআরআই করা যেতে পারে। এমআরআই করলে আপনার কোথায় সমস্যা সেটা ধরে পড়বে, অথবা যদি এমনটি দেখা যায় ফার্স্ট স্টেজে ডায়াগনোসিস করে আপনার সিমটম দেখে যদি মনে হয় যে কোনো একটা ব্লাড টেস্ট দরকার, অনেক সময় দেখা যায় যে নর্মালি কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেগুলি অবভিয়াসলি কিন্তু আমাদের সামনে ওইভাবে দেখা দেয় না, কিন্তু ভিতরে থাকে, যেমন আমরা বলি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এটা কিন্তু আসলে অনেক সময় ডায়াগনোসিসে আসে না, কিন্তু দেখা যায় পেশেন্টের ব্যথা আছে, স্মল জয়েন্টে ব্যথা হয়, সারা শরীরে ব্যথা হয়, হ্যাঁ, অনেক সময় মায়ালজিয়া হয়। তো এইটা আসলে একটু দেখতে হবে। আপনি অবশ্যই, উনি এই মুহূর্তে কি করবে? তিনি তো একজন ভ্যান চালক, চাইলেই অনেক কিছু করতে পারেন না। আপনি যদি ছোট করে ওনার উদ্দেশ্যে, জি, আপনি আসলে প্রথম উদ্দেশ্য যেটা হলো, আপনার উদ্দেশ্য বলবো সেটা হলো কোনো মেডিসিন আপনি ইনটেক করবেন না, নাম্বার 1। কারণ মেডিসিনে কিন্তু দীর্ঘদিন আপনাকে যেটা করবে কিডনি এবং লিভারকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখান, ওনার পরামর্শ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট গ্রহণ করুন। আশা করি এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। কারণ আপনার যে সমস্যাটা সেটা অবশ্যই যে রিলেটেড টু দ্য মেকানিক্যাল। আপনি যে গাড়ি চালাচ্ছেন সেই জন্য হতে পারে যে আপনার ঘাড়ে, কোমরে কোনো ডিস্ক প্রলাপস,
হাঁটুর যে ব্যথা সেটাও হতে পারে দীর্ঘক্ষণ বসে থাকার জন্য। সো এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই, বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন, আশা করি আপনার এই সমস্যা থেকে সম্পূর্ণ উত্তরণ সম্ভব। ধন্যবাদ। একটি প্রশ্ন রাখতে চাই যে কোমর ব্যথা থেকে অনেকের কিন্তু হাঁটু ব্যথা হচ্ছে, আঘাত পেয়েছিল, একজন দর্শকেরও তাই প্রশ্ন ছিল, ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়েছিল কোমরে এবং পরবর্তীতে সেটি হাঁটু কিংবা পায়ের দিকে গিয়েছে। আমরা যে কোনো সময় হাঁটু কিংবা পায়ে ব্যথা হলে সবসময় ওই কারণটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, কিন্তু কোমর যে একটি উল্লেখযোগ্য কারণ, ডিস্ক প্রোলাপস বা অন্য কোনো কিছু, বিষয়টা নিয়ে শঙ্কিত থাকি না, থাকাটা কতটুকু জরুরি? খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যদি উপর থেকে ধরেন আপনার ঘাড়ে যদি কেউ 50 কেজি একটা বস্তা দেয় আর সেই কারণে যদি ব্যথা হয়, তাহলে কি আপনি ঔষধ খাবেন নাকি বস্তাটা আগে ফেলবেন? নিশ্চয়ই বস্তাটা আগে ফেলবেন, কারণ আপনার ওজনের জন্য ঘাড় ব্যথা করতেছে। ঠিক একই অবস্থায় আমার যদি হাঁটুতে এমনটি দেখা যায় যে হাঁটুর কোনো আসলে অসুখ নাই, কোনো সমস্যা নাই, তাহলে ব্যথাটা কোত্থেকে আসে? ব্যথার অবশ্যই একটা সোর্স আছে। সেক্ষেত্রে ব্যথার সোর্সটা হচ্ছে কোমর যদি কোনো ডিস্ক প্রোলাপস থেকে থাকে, তাহলে কোমরের নিচের অংশ যেটা আছে সেটার ওয়েটটা ট্রান্সমিট হয়, অর্থাৎ ওখানে ডিস্ক প্রোলাপস হলে যে নার্ভটা একদম পায়ের নিচ পর্যন্ত চলে গেছে, যত জায়গায় নার্ভটা গেছে তার ডিস্ট্রিবিউশন সব মাসেলকে দুর্বল করে ফেললে যেটা আমি একটু আগে বলছিলাম যে হাঁটুর যে স্ট্রাকচার নর্মাল, সেটা নর্মাল থাকে না, ওই স্ট্রাকচার জয়েন্ট স্পেসটা রিডিউসড হয়ে যায়। রিডিউসড হলে ভিতরে যে নরম জিনিসগুলি রয়েছে, বিশেষ করে কার্টিলেজ, মিনিসকাস, লিগামেন্ট, ক্যাপসুল, বার্সা, সাইনোভিয়াল ফ্লুইড, এগুলি অ্যাফেক্টেড হয়। যেমন একটা উদাহরণ দিলে সহজ হবে, যদি ঘাসের উপরে গাছ পড়ে প্রথমে কি হয়? হলুদ হয়ে যায়, আরও কিছুদিন থাকলে পচে যায়। ঠিক একই অবস্থায় হাঁটুতে যদি ওভার স্ট্রেস পড়তেই থাকে দীর্ঘদিন থাকে এবং আনট্রিটেড হয় অথবা প্রপার ট্রিটমেন্ট না হয় অথবা ম্যাল ট্রিটমেন্ট হয়, সেক্ষেত্রে হাঁটুর স্ট্রাকচারগুলি কী হয়? ডিস্ট্রাকশনে একসময় দেখা যায় ওগুলো নষ্ট হয়ে ভিতরে পানি জমে যায়, অনেক সময় পানি বের করতে হয়, কিন্তু লাভ নাই। কারণ হচ্ছে আপনি হাঁটুর ব্যথার জন্য যদি অ্যাবসলিউটলি হাঁটুতে কোনো সমস্যা না হয়, সমস্যা যদি কোমর হয়, হাঁটুর চিকিৎসা করে কোনোদিন হাঁটু ভালো হবে না। এই জায়গাটিতে আমরা সচেতন করতে চাই যে সমস্যা যদি হাঁটুতে হয়, অবশ্যই অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম আছে কিনা ফাইন্ড আউট করাটা জরুরি, এবং সেই সাথে ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখা উচিত যে আসলে সমস্যাটা শরীরের কোন জায়গায়। একদম আলোচনা শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকরা যারা শুনছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এসপি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য কথা আজ এ পর্যন্তই। যারা দেখছিলেন আমাদের আয়োজনটি, প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, যেমনটি বলছিলেন আমাদের বিশেষ অতিথি, অবশ্যই হাঁটু, কোমর কিংবা ঘাড়ে কোনো ব্যথা হলে আস্থা রাখুন বিশেষজ্ঞের প্রতি এবং শনাক্ত করুন যে আপনার কী ধরনের সমস্যা হয়েছে, এবং সেই অনুযায়ী প্রপার ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট গ্রহণ করুন, সময় ক্ষেপণ না করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন।